নতুন অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ, মূল্যস্ফীতি 6.5%। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, ঐক্যমত্য গড়তে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান আলী রিয়াজের। নওগাঁ কুষ্টিয়ার হঠাৎ অস্থির চালের বাজার, কেজিতে দাম বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত, মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। দবাই দবাই চাল বাজার কমে, এটা সম্পূর্ণ মিল মালিকের দোষ। ব্যবসায়িক যে সিন্ডিকেট যারা একে করতেছে এদেরকে ধরে আইনি আওতায় নিয়ে আসা। আমরা ইনকাম করি কয় টাকা, সেই ধরে যদি চালের দাম যদি বাড়ে তাহলে তো চাল কেনা খুবই টাফ হয়ে যায় আমাদের। সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু, কিট সংকটে হাসপাতালে পরীক্ষা ব্যাহত, মশা নিধন কার্যক্রম জোরদার করার দাবি এবং নিরাপত্তা জোরদার হওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে বান্দরবানের পর্যটন খাত, ভ্রমণপ্রেমীদের সমাগমে মুখর স্পটগুলো, চাঙ্গাভাব ব্যবসা বাণিজ্যে। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে থাকছে বিস্তারিত। 2025-26 অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দুর্বল প্রতিষ্ঠান, লোকবল সংকট বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হবে। অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। আমাদের যেটা করছে ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5। আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনার তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় দ্বিতীয় পর্বের বৈঠকের 5ম দিনের আলোচনায় এই আহ্বান জানান তিনি। এইচ হিমেলের রিপোর্ট। রোববার বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির ডুয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের বৈঠকের 5ম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য পৌঁছাতে সবার ছাড় দেওয়ার মানসিকতায় আসতে হবে। এই পর্ব শেষ হলে দ্রুত জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে। আজকে আমরা যখন কথা বলছি তখন মালয়েশিয়াতে এই নিয়ে আলোচনা চলছে। রুলিং পার্টি একটা প্রস্তাব দিয়েছে 2 টার্মসের, কারণ তাদের এক্সপেরিয়েন্স হচ্ছে যে 2জন প্রাইম মিনিস্টার 10 বছর বেশি থেকে অথরিটেরিয়ান হয়েছিলেন। আলী রিয়াজ বলেন, স্বৈরাচার সরকারে 15 বছরে যারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ঐকমত্য কমিশনের লক্ষ্য। আমরা 6টা কমিশনের ভিত্তিতে, তারপরে আপনাদের আলোচনার মধ্যে থেকে যা এসছে তার ভিত্তিতে আমরা এখন সকলে মিলে পরস্পরে আলোচিত করে যে জায়গায় যেতে পারবো, সেটাই হচ্ছে বেস্ট প্রসেস। রোববারের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও গণসংহতি সহ 30টি রাজনৈতিক দল। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী সাইফুল ইসলাম রিপন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল, ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন, জানাবেন। বৈঠকের প্রথমার্ধ কিন্তু পুরোটাই প্রধানমন্ত্রীর যে মেয়াদ, সেই মেয়াদকাল নিয়ে কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সেই আলোচনায় কিন্তু এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এবং যে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশনের যেই প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, এমন ধরনের প্রস্তাবনার পক্ষে বিপক্ষে উভয় দিকেই কিন্তু নানা ধরনের যুক্তি তুলে ধরেছেন দ্বিমত থাকা রাজনৈতিক দলগুলো। এবং অনেক রাজনৈতিক দল
সর্বোচ্চ শেষমেশ সর্বোচ্চ 10 বছর তার একজন ব্যক্তির জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, এমনটি কিন্তু প্রস্তাবনা তুলে ধরেছেন। এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু এই যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার পক্ষে সমর্থন জানানো হয়েছে। তবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে যে আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা আরো ক্ষমতায়িত করার পাশাপাশি রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়ায় যেই ধরনের পরিবর্তন আনার প্রস্তাবনা করা হচ্ছে, সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে নতুন করে ভাবতে হলে আসলে সবগুলো বিষয় নিয়েই প্যাকেজ আকারে ভাবতে হবে, এমনটি কিন্তু বিএনপির প্রস্তাবনায় বিএনপি তুলে ধরেছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও তারা যেটি বলেছেন যে এই বিষয়টি যেহেতু অন্যান্য আরো অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনার পাশাপাশি যেই দেশের যে অন্যান্য রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ফোরামের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাদা আলোচনা করে নিজেরা এক ধরনের ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারে কিনা সেই প্রচেষ্টা চালানোর কিন্তু একটা প্রস্তাবনা উঠে এসেছে। এবং আপনার মাধ্যমে একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আজকের বৈঠকের পর, দ্বিতীয় দফার 5ম দিনের আজকের বৈঠকের পর কিন্তু 2 দিন বিরতি দেওয়া হয়েছে এবং রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনার পাশাপাশি নিজেদের ভেতরে আলোচনা করে জাতীয় ঐকমত্যের বিষয়ে সর্বোচ্চ সংখ্যক ইস্যুতে কতটুকু ঐকমত্য তৈরি করা যায় সেই সব বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করছেন। এবং সর্বোচ্চ ইস্যুতে ঐকমত্য তৈরি করে জুলাই সনদ যাতে হয় সেই বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজেদের দলের পক্ষ থেকে চেষ্টা করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ন্যান্সি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম রিপন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে নৌবাহিনীর 2022 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে 8 জন নারী এবং 4 জন বিদেশি কর্মকর্তা রয়েছেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন বিষয়ে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটকে আধুনিক নদী বন্দর হিসেবে গড়ে তুলতে 5 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের এক বিশেষ বৈঠক হয়। রবিবার ঘাট পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও পর্যটন উপদেষ্টা বশির আহমেদ। এই উচ্চ পর্যায়ের উপস্থিতি শিমুলিয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনায় সরকারের আন্তরিক আগ্রহের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। বৈঠকে ঘাট আধুনিকায়ন, পূর্ণাঙ্গ নদীবন্দর গড়ে তোলা এবং সম্ভাব্যভাবে একটি ইকো পার্ক স্থাপনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। আমরা আরো আধুনিকায়ন করতে চাই এটাকে,
সেই সুবাদে আমি এখানে আসছিলাম। আমরা কয়েকটা বেশ কিছু প্রস্তাব ছিল এখানে, যে প্রস্তাবের মধ্যে আপনারা জানেন আমি দিনও বলেছি যে আমরা এই আধুনিকায়ন করতে চাচ্ছি। যেহেতু এটা অ্যাডপ্ট আছে, এটা আমি আমার বিআরডব্লিউ চেয়ারম্যানকে বলেছি যে ডিপিপি করে যত তাড়াতাড়ি সম্ভব পুরো প্রজেক্টটাকে যাতে আমরা পাস করা যেতে পারি। নওগাঁ কুষ্টিয়ায় আবারও অস্থির চালের বাজার। এক লাফে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম। এতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে ভোক্তারা মিল মালিকদের সিন্ডিকেটকে দুষলেও মালিকরা দিচ্ছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের অজুহাত। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। বড় মৌসুম শেষ হতে না হতেই আবারও অস্থিরতা দেখা দিয়েছে কুষ্টিয়ার চালের বাজারে। এক লাফে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। কেজিতে 2 টাকা বেড়েছে মোটা 28 চালের দামও, বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে প্রায় 80 টাকা দরে। সর্বনিম্ন মোটা চালের দামও 54 টাকা। এতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা, দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এদিকে মিল মালিকরা চালের দাম বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের অজুহাত। সাধারণ মানুষজন আমরা দিনের দিন খাওয়ার মতন হয়ে যায়, আমরা ইনকাম করি কয় টাকা, সেই ধরনের চালের দাম যদি বাড়ে তো চাল কেনা খুবই টাফ হয় আমাদের। দবাই চাল বাজার কমে, এটা সম্পূর্ণ মিল মালিকের দোষ। আর মিল মালিক এখন সিন্ডিকেট করে, আর মিল মালিকের দাম বাড়ায়। ব্যবসায়িক যে সিন্ডিকেটটা যারা কেউ করতেছে এদেরকে ধরে আইনি আওতায় নিয়ে আসে, কারণ আমাদের সাধারণ মানুষের চলার মতো কোনো অবস্থা নেই। চাল কিনতে যদি আমার টাকা শেষ হয়ে যায়, 75 টাকা কমে 25 কেজি বস্তা কিনছি, ঈদের পর 75 টাকা বেশি দিয়ে আমাদের সেই চালটা কিনা লাগছে। ধানের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, মিলের কস্টিং বেশি, সব মিলায়ে চাউলের দাম বৃদ্ধি। এদিকে নওগাঁয় হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত। এতে জেলার খুচরা বাজারে ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে 50 কেজির বস্তা প্রতি চালের দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন প্রতি মনে ধানের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত বাড়ায় চালের দামও বেড়েছে। প্রত্যেকটা মহাজন ধান আলো করিচ্ছে আর গুড়ানজাত করতেছে। ধানের অভাব নাই, কিন্তু কেউ চাল তৈরি করিচ্ছে না, যার কারণে কোনো সমস্যা ছাড়াই দাম বেশি। 15 দিন আগে যে চালের দাম ছিল 65 টাকা, সেটা এখন 75 টাকা বিক্রি করা হচ্ছে, 72 টাকা বিক্রি করা হচ্ছে। 5 থেকে 7 টাকা 10 টাকা পর্যন্ত পার কেজি চালের দাম বেশি। মিনিকেট ও জিরাশাইল চাল মিলগেটে বিক্রি হচ্ছে 73 থেকে 75 টাকা কেজি দরে, যা খুচরায় গিয়ে দাঁড়াচ্ছে 75 থেকে 76 টাকা। কাটারি চাল মিলগেটে 65 থেকে 70 আর খুচরায় বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকায়। মোটা চাল হিসেবে পরিচিত বিআর 28 এবং বিআর 29, শুভলতা ও পারিজা চালের দামও বেড়েছে। খুচরা বাজারে মানভেদে বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা কেজি দরে। এদিকে রাজশাহীতেও সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় চালের দাম বৃদ্ধি নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ন্যান্সি, দেশের অন্যতম চালের মোকাম নওগাঁয় আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ পৌর খুচরা বাজারে। আমি জানিয়ে রাখি, নওগাঁয় গত ঈদের পরে, ঈদের আগে এবং ঈদের পরে যদি আপনি হিসাব জানাই, তাহলে চালের খুচরা বাজারে চালের দাম বেড়েছে 4 থেকে 6 টাকা, কোনো কোনো ক্ষেত্রে সেটি 7 থেকে 8 টাকাও বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে আজকের বাজারের কথা বলি, নওগাঁয় আমি এখন যে পৌর বাজারে রয়েছি, এই খুচরো বাজারে আজকের জিরা চালের দাম আজকে বিক্রি হচ্ছে 68 থেকে 75 টাকা পর্যন্ত প্রতি কেজি দরে, যেটা ঈদের আগে বিক্রি হয়েছে 64 থেকে 86 টাকা কেজি দরে। এছাড়া কাটারি আজকে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে, যেটা ঈদের আগে বিক্রি হয়েছে 65 থেকে 68 টাকা কেজি দরে। সুফলতা বিক্রি হচ্ছে 64 থেকে 68 টাকা কেজি দরে, অথচ 10 দিন আগে এটা বিক্রি হয়েছে 55 থেকে 58 টাকা কেজি দরে।
এছাড়া স্বর্ণা বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে, যেটা 52 থেকে 54 টাকা কেজি দরে বিক্রি হয়েছে গত এক সপ্তাহ আগে। আমি এখানকার যে পৌর বাজারের পাশাপাশি আমি এখানকার চাল পাইকারি বাজারে দেখেছি। পাইকারি বাজারে সবচেয়ে বেশি দাম যেটি বেড়েছে জিরা, কাটারি এবং হচ্ছে শুভলতা। জিরার দাম ঈদের আগে বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 টাকা 50 কেজির বস্তা, যেটি এখন বিক্রি হচ্ছে 3300 থেকে 3500 টাকা। কাটারি ছিল 3100 থেকে 3200, সেটা বিক্রি হচ্ছে 3500 থেকে 3600। শুভলতা বিক্রি হচ্ছে 3100 থেকে 3200, এটা আগে ছিল 2600 থেকে 2700 টাকা। তবে মোটা চাল যেটা সেটা তুলনামূলক কম বেড়েছে, অর্থাৎ 2500 থেকে 2600 টাকা কেজি দরে মানে মনে বিক্রি হতো 50 কেজি বস্তা, সেটা এখন বিক্রি হচ্ছে 57 থেকে 2700 থেকে 2750 থেকে 2800 টাকা দরে। অর্থাৎ সবকিছু মিলে বলা যেতে পারে যে খুচরো বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে, চিকন চালের, সরু চালের দাম সবচেয়ে বেশি। অর্থাৎ মোটা চালের দাম কিছুটা সহনশীল থাকলেও সরু চালের যেটা বলা হচ্ছে সেই সরু চালের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে 6 থেকে 8 টাকা কেজি দরে। আমি কারণ হিসেবে জানতে চেয়েছি, বিভিন্ন বাজার করে দেখেছি আসলে খুচরো বাজার ব্যবসায়ীরা বলছেন আসলে বিভিন্ন মিল মালিকরা তারা চাল মজুত করছে। তারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে তারা অনেকে চাল মজুত করছে এবং এইটাকে তারা কারণ হিসেবে বলছে, এবং তারা ভবিষ্যৎ চালের বাজার অস্থিতিশীল যাতে হতে পারে এজন্য আগে চালের দাম মজুত করছে। তো মোটামুটি আমার কাছে চালের বাজার নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। ন্যান্সি। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামাল হোসেন। দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বরগুনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 111 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় বরগুনায় 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2329 জনে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 33 জন। রোগীর তুলনায় পর্যাপ্ত কিট নেই হাসপাতালে। রোগী ও স্বজনরা বলছেন পৌরসভার উদাসীনতার কারণে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম পরিচালনা না করা হলে ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। এখানে করণ যাইবে না, তারপর আবার বাইরে থেকে করাইছি। পরীক্ষা নিরীক্ষা এখানে তো হয়ই না, বাইরে থেকে করতে হয়। প্লাস এখানে আসার পরে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। কোনো টেস্ট এই জায়গায় করতে পারি না এখন পর্যন্ত। আর এই জায়গার পরিবেশ বেশি একটা ভালো না, এই পেশের পরিবেশ খুবই খারাপ। ডেঙ্গু চিকিৎসার চেয়ে দরকার প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া, আশেপাশে জনগণের সচেতনতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাহলে কোনোভাবেই আপনার হলে এই ডেঙ্গুকে কন্ট্রোল করা যাবে না। দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা জানাবেন। অসংখ্য ধন্যবাদ। বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এবং বরগুনায় হাসপাতালগুলোতে তিল ধরার ঠাঁই নেই। গতকাল ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও কিন্তু আজ আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি সেখানে 24 ঘন্টায় কিন্তু 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়াও বরগুনার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 221 জন রোগী এবং বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছে 184 জন রোগী। এবং বরগুনা এবছর মোট 2329 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং 20 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার মধ্যে এক মাসেই মারা গিয়েছে 18 জন এবং তা এই বরগুনা সদর উপজেলার মধ্যেই কিন্তু সব রোগীরা মারা গিয়েছে। আমি একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনা সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা পেতে কিন্তু রোগীদের অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে অতিরিক্ত রোগীর চাপের কারণে তাদের চিকিৎসা সেবা দিতে কিন্তু তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে এবং রোগীদের একটি অভিযোগ রয়েছে এখানে সকল ধরনের ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না। কারণ হচ্ছে 50 বেডের যেহেতু এইটি ডেডিকেটেড ওয়ার্ড ডেঙ্গু রোগীদের জন্য, সেখানে 50টি কিন্তু টেস্ট হচ্ছে এবং যেখানে ভর্তি থাকছে 150 থেকে 200 অন্য যেসব রোগী তাদেরকে কিন্তু বাহির থেকে টেস্ট করতে হচ্ছে এবং বাহিরের যে টেস্টের যে মান সেখানে কিন্তু একটি অভিযোগ রয়েছে। যে অভিযোগটি হচ্ছে মানহীন ডায়াগনস্টিক সেন্টার থেকে তারা প্রতিনিয়ত পরীক্ষা করছেন এবং ত্রুটিপূর্ণ পরীক্ষার কারণে চিকিৎসকরা সেই পরীক্ষার রেজাল্ট দিয়ে কিন্তু চিকিৎসা দিতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ছেন এবং এই মানহীন
ক্লিনিকের ব্যাপারে বরগুনার সিভিল সার্জন এবং জেলা প্রশাসন বারবার অভিযান চালালেও কিন্তু তারা কিন্তু থেমে নেই। অসাধু যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার পরিচালকরা তাদের কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। চট্টগ্রাম ও যশোরে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 12 জনের, আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এদিকে যশোরে গেল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কোভিডে 3 জন মৃত্যুর পর এখন পর্যন্ত নতুন কোনো প্রাণহানি ঘটেনি। এদিকে কিট সংকট থাকায় শনিবার পর্যন্ত বন্ধ ছিল করোনা পরীক্ষা। গেল রাতে স্বাস্থ্য অধিদপ্তর 2000 পিস র্যাপিড অ্যান্টিজেন কিট যশোর জেনারেল হাসপাতালে সরবরাহ করেছে। অপরদিকে জনবল ও লিফট সংকটে অত্যাধুনিক সুবিধা সম্মিলিত আইসিইউ ও আইসোলেশন ইউনিট এখনো বন্ধ আছে। সরকারি বিধিনিষেধ না থাকায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। আমাদের চিটাগাং জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সেখানে আমাদের 15টি আইসোলেশন বেড, ওয়ার্ডে 5টি আইসিইউ বেড রেডি করা হয়েছে। আমরা ভর্তি রোগী, সন্দেহজনক শ্বাসতন্ত্রের সংক্রমণ আলা রোগী এবং যাদের সেই কোমরবিডিটি অন্যান্য রোগ রয়েছে, সেটা মেডিসিনের চিকিৎসকের রিকুইজিশন সাপেক্ষে আমরা এই টেস্টগুলো সীমিতভাবে করব। বাড়ছে করোনার প্রকোপ। 1 সপ্তাহের ব্যবধানে যশোরে করোনার মৃত্যু হয়েছে 3 জনের। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, জেলায় এই পর্যন্ত করোনায় কতজন শনাক্ত হয়েছেন, পর্যাপ্ত কিট মজুদ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ন্যান্সি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরে করোনার সংক্রমণ কিন্তু খুব লাফিয়ে বাড়ছে। গত 2 দিনে 3 জন ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এখানে প্রথম দিকে যেমনটা ঘটেছিল, আসলে কিট সংকটে কিন্তু পরীক্ষা নিরীক্ষা বন্ধ ছিল। বাইরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে কিন্তু যারা মারা গেছেন তারা কিন্তু শনাক্ত হয়েছিলেন। তো গতকাল রাতে যশোরে স্বাস্থ্য বিভাগ 2000 কিট সরবরাহ করার পর কিন্তু এখন পর্যন্ত নতুন কাউকে পরীক্ষা করা হয়নি বা নতুন কেউ শনাক্ত হননি। তবে একটু জানিয়ে রাখি যে 3 জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন ছিলেন, তাদের ভিতরে 1 জন কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে সবচেয়ে দুর্ভোগের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, গত কোভিডের সময় 2020 সালে কিন্তু যশোরের যে করোনারি ইউনিট রয়েছে, এটি ঠিক 4 তলায় অত্যাধুনিক আইসিইউ সম্বলিত কিন্তু একটি ইউনিট চালু করা হয়, আইসিইউ অ্যান্ড আইসোলেশন ইউনিট। কিন্তু এটার লিফট 3 তলা পর্যন্ত পৌঁছায়। 4 তলা পর্যন্ত এটার যাতায়াত ব্যবস্থা না থাকা এবং জনবল না থাকায় কিন্তু আসলে এই আইসোলেশন ইউনিটটি একেবারে বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি আজকে সকালে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসেন শওকতের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তিনি এটা মন্ত্রণালয়ে জানিয়েছেন, কিন্তু এবার বা খুব দ্রুত আইসোলেশন ইউনিট চালু হবে এরকম আশা কিন্তু নেই। সুতরাং এবারের কোভিড পরিস্থিতিতে কিন্তু এই অত্যাধুনিক আইসিইউ বা আইসোলেশন ইউনিটটি কিন্তু বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবারই জানাচ্ছেন। আজকেও তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি এবারের পরিস্থিতি জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ এখন সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, এই যে জেনারেল হাসপাতালে যারা ট্রিটমেন্ট নিতে আসছেন, ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে স্বাস্থ্য বিধির ব্যাপারে কিন্তু খুবই উদাসীন। তারা স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরিধান করছেন না। তো এই ব্যাপারে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছেন যে আসলে সরকারি কোনো বিধিনিষেধ না থাকায় কিন্তু আসলে জনগণের ভিতরে এক প্রকার উদাসীনতা দেখা দিচ্ছে। তো সরকার যদি এ ব্যাপারে বিধিনিষেধ কঠোরভাবে আরোপ করে তাহলে জনগণের ভিতরে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো সম্ভব। তো এই ছিল আমার কাছে করোনার সর্বশেষ। ন্যান্সি। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। দর্শক, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য এনসিপি আবেদন জমা দেওয়ার পর কথা বলছেন এনসিপির নেতৃবৃন্দ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে। এ হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। আমরা সকল প্রতিকূলতা, সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। বাংলাদেশে যেভাবে 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।
এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক কি। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম, তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে। আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশ থেকে 5 লক্ষ মানুষের ডাটা নিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে শাপলা চায়। জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি। সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী যারা প্রত্যক্ষ করছেন, আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন, সরকার গঠনে সহযোগিতা রাখবেন। ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। ধন্যবাদ সকলকে। আমাদের ইতিমধ্যেই ট্রাকে করে আপনারা জানেন নির্বাচন কমিশনের আমরা 105টি উপজেলার মেম্বারশিপ ফর্ম থেকে শুরু করে সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করেছি। 25টি ডিস্ট্রিক্ট কমিটির হলো আমরা জমা দিয়েছি। আমরা এখানে প্রাথমিক যে নিবন্ধনের 5টার আগে সাবমিশন করার কথা সেটা করেছি। ট্রাকে করে আমরা সবগুলো আমাদের পেপার দস্তাবেজ যেগুলো রয়েছে নিয়ে আসতেছি। আসলে আবার আপনাদের সামনে গিয়ে সবগুলা দেখিয়ে আবারই ফাইনাল একটা ব্রিফিং করব। সেজন্য আপনারা একটু থাকবেন, সে প্রত্যাশা আপনাদের কাছে এবং বিনীত অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে এনসিপি। তারা কথা বলছিলেন আগামী 26 জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে 575টি কলেজ থেকে 1,16,317 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে 22,077 জন, মানবিক বিভাগ থেকে 81,476 জন এবং বাণিজ্য বিভাগ থেকে অংশ নিচ্ছেন 12,764 জন। 240টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। কোভিড পরিস্থিতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কিছু শঙ্কার কথা জানালেও কোভিড বিধি মেনেই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বোর্ডটি। এছাড়া নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য 45টি ভেন্যু কেন্দ্র বাতিল করেছে যশোর শিক্ষা বোর্ড। এই পরিস্থিতিতে পরীক্ষার কি অবস্থা হবে, পরীক্ষা ভালো মানে পরীক্ষা আসলে রাইট টাইমে হবে কিনা বা কোনো পিছানোর কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়টা যদি ডিক্লেয়ার করে দেয় সরকারের তরফ থেকে তাহলে আমার মনে হয় সেটা স্টুডেন্টের জন্য ভালো হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী অবশ্যই মাস্ক তারা পরিধান করবে এবং প্রত্যেকটা কেন্দ্রের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, এইরকম নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে। বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় এবারের বর্ষায়ও ভাঙন আতঙ্কে লক্ষ্মীপুরের মেঘনার তীরের মানুষ। হুমকিতে রয়েছে বসতঘর, মাছঘাট ও রাস্তাঘাট সহ বিস্তীর্ণ ফসলি জমি। দ্রুত তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। 2021 সালে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার 31 কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য 3,089 কোটি 97 লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেয় সরকার। সে লক্ষ্যে 2022 সালের 9 জানুয়ারি কাজ শুরু হয়। 34টি প্যাকেজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজ করছে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড। কাজ চলমান থাকায় এবারের বর্ষাতেও মেঘনার ভয়াবহ আতঙ্কে রয়েছেন উপকূলের বাসিন্দারা। যদি একটু জিওব্যাগ ঠিকঠাক মতন দেয় তাহলে আমাদের টুলি করে তোলে, আর বিপুর স্থলে বেরিকেড না বাঁধে ঠিক করে না দেয় তাহলে আমরা আবার সাঁতার খাইতে হবে। বর্ষার মৌসুমে মনে করেন আরো ভাঙ্গার এখন যা আছে 5 গুণ 10 গুণ মানে ভাঙ্গার গতি বাড়তেছে। হুমকিতে রয়েছে কমলনগরের নাছিরগঞ্জ, নবীগঞ্জ, বাতির খাল সহ উপকূলের বেশ কিছু এলাকার বসতঘর, মাছঘাট ও বাজার সহ বিস্তীর্ণ ফসলি জমি। বর্ষার আগেই রক্ষাবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বাঁধের কাজ তো এরকম পুরো চলতেছে না, বাঁধের কাজ যদি গুরুত্বভাবে চলতো তাহলে নদী ভাঙতো না। এখন আমরা ভাঙার মুখে আসছি, এখন কাজ চলতেছে, কাজ ধীরে ধীরে চলতেছে। একটু দ্রুত কাজটা হলে তাহলে আমাদের দোকানটা রক্ষা হতো, এলাকার মানুষ মিলে রক্ষা হতো। আবার যে কাজ করে তারা খুব স্লোভাবে কাজ করতেছে, কিন্তু কাজ খুব দ্রুত হয় না, বুঝলি।
তখন আমাদের বাধার লাগে নদী, আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ, বুঝিনি। চুক্তি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে তীর রক্ষাবাদ নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। পানি বেশি বাড়ার কারণে লাগে আমরা বস্তায় কাজ চলমান করতে পারছি না। আবার বাকি 3 প্যাকেজের কাছে পানি কম করার লাগে বাজে কাজ আমরা কন্টিনিউ করতে পারছি না। এসব প্রতিবন্ধকতা লাগে কাজ একটু আছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার ইনশাআল্লাহ বর্ষার আগে মোটামুটি এলাকা ভাঙন প্রতিরোধ। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বর্ষার আগেই ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। ম্যাক্সিমাম দৈর্ঘ্যে আমাদের ভাঙন প্রতিরোধ হয়েছে। এখন দৃশ্যমান যে বাঁধ নির্মাণ সেটা অনেকগুলো প্যাকেজে আমাদের চলমান আছে। আর বর্ষার পূর্বে যেসব ভাঙন প্রবণ এলাকা আছে সেগুলো অবশ্যই আমরা প্রোটেক্ট করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্ষার ভাঙন প্রতিরোধে যথাযথ পদক্ষেপ দেখতে চান লক্ষ্মীপুরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোরিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরিয়া গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গত বৃহস্পতিবার রাতে এইখানে মুহুরী নদীর একটি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙনের কবলে পড়ে এই এলাকার 5টি গ্রাম প্লাবিত হয়। ইতিমধ্যে সেই সব গ্রাম থেকে পানি নেমে গেছে। পানি নেমে গেলেও ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা এখানে এসে যেটি দেখেছি যে গতকাল সকাল থেকে এই ভাঙনটি মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তারা ইতিমধ্যে গতকাল রাতেও সেটি কাজ শেষ করার কথা থাকলেও এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। তবে আমরা দেখেছি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার, তিনি বলছেন যে নদীতে যে পানির স্রোত রয়েছে সেটির কারণে কিন্তু কাজের অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যার কারণে তারা কাজ করতে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। তবে ইতিমধ্যে কাজ যেটি চলছে সেটি হয়তো আগামীকাল বিকেল বা পর্যন্ত শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ড্রেজার মেশিনের মাধ্যমে ভাঙা স্থানে বালু ফেলা হচ্ছে। সেই পাশাপাশি জিও ব্যাগের মাধ্যমে কিন্তু প্রায় 1000 খানিক জিও ব্যাগ তারা রেডি রেখেছে, এখানে সেইগুলো ফেলবে এবং কি সেটি মেরামত করছে। আপনাকে আরেকটি বিষয় যদি বলি, এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল সেটি হচ্ছে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী সেটি সংস্কার করার জন্য তারা দীর্ঘদিন দাবি জানিয়েছেন। বিশেষ করে এইসব নদীগুলোর নাব্যতা একেবারেই কমে গেছে। নদীগুলোর অধিকাংশ জায়গায় 100-200 মিটার থাকলেও কিছু কিছু এলাকায় 30-40 মিটার হয়ে গেছে। এইসব যেসব এলাকায় 30-40 মিটার হয়েছে সেসব এলাকায় কিন্তু প্রতি বছর বাঁধ ভাঙে এবং এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার মানুষের দাবি জানাচ্ছে চলতি মৌসুমে, চলতি বর্ষায় যেন এই নদীর ভিতরে যে ঝোপঝাপগুলো রয়েছে সেগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিছুটা হলেও ভাঙন থেকে তারা রক্ষা পাবে বলে বলছে। তবে ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে দেখেছি যে এখানে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে এখানে যে মৎস্য এবং কৃষির কথা যদি বলি, মৎস্যের 50টি পুকুরের মতো মাছ ভেসে গেছে। আর এছাড়া কৃষিতে তেমন কোনো ক্ষতি হয়নি বলে এখানকার কৃষি কর্মকর্তারা বলছে। তবে সামনে কৃষি আবাদ করবে, সে সময় হয়তো বন্যা হলে তখন ক্ষতি হবে এমনটি কিন্তু বলছেন। তবে বর্তমানে তেমন কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নদী ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। গোপালগঞ্জ পৌরসভায় দেখা দিয়েছে পানির সংকট। দৈনিক 60 মিলিয়ন লিটার পানির চাহিদা পূরণ করতে হচ্ছে মাত্র 15 মিলিয়ন লিটারে। পাম্প ও ট্রিটমেন্ট প্লান্ট নষ্ট হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। জাবিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। গোপালগঞ্জ পৌরসভায় পানির গ্রাহক 10,149 জন, যাদের জন্য প্রতিদিন পানি দরকার 60 মিলিয়ন লিটার। তবে পানি শোধনাগারের অবস্থা ভালো না থাকায় সরবরাহ করা হচ্ছে মাত্র 15 মিলিয়ন লিটার। পৌরসভার 9টি হাইলিফট পাম্পের মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট, বাকি পাম্পগুলোরও করুণ দশা, প্রায় নষ্ট হয়। সেই সঙ্গে 3টি ট্রিটমেন্ট প্লান্ট আর 6টি ওভারহেড ট্যাঙ্ক থাকলেও কাজ হচ্ছে কম।
এতে গ্রাহকদের পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রোজার আগের থেকেই পানি পাচ্ছি না, আমাদের প্রচুর সমস্যা আছে। এই এলাকার যত মানুষ আছে সবাই কষ্ট করতে। এখন তো একটু বন্যার পানি আসছে বলে মানুষে দেখেন কি ময়লা পানি তাও ব্যবহার করতেছে। পৌরসভার পানিটা এটা সাপ্লাই পানি, এটা দিয়ে তো আমরা ব্যবহার করি, কিন্তু এই পানিটা আসে না। আর যেটুকু আসে এটুকু ময়লা, এটা আমরা ব্যবহার করতে পারি না। পানি খাচ্ছে কিনে, রামতেছে কিনে, আমার কি কষ্ট, কোন জায়গা যাই না পানি এধারে লাইনের টাকা নিয়ে যাচ্ছে, পানি দেয় না। বিকল্প ব্যবস্থা না থাকায় নতুন শোধনাগার স্থাপন করাই এই সমস্যার সমাধানের একমাত্র উপায়। তা না হলে যে কোনো সময় পুরোপুরি বন্ধ হয়ে যাবে পানির সরবরাহ। এই বিষয়ে স্থানীয় সরকার অবগত রয়েছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। গোপালগঞ্জে যে পরিমাণ আমাদের পানির চাহিদা রয়েছে, বিশুদ্ধ পানি সরবরাহের যে চাহিদাটা রয়েছে, সেটি আসলে আমরা পৌরসভার পক্ষ থেকে পুরোপুরি পূরণ করতে পারছি না। আমরা চাহিদা মোতাবেক পানি দিতে না পাওয়ার মূল কারণ হচ্ছে প্ল্যান্টটা আসলে তার সক্ষমতা নাই। ভালো জীবনমান নিশ্চিতে পানি সমস্যার দ্রুত সমাধানের দাবি পৌরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার ও ব্যাটারি চালিত ইজি বাইক স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের সাবেক 2 কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। শনিবার রাতে উপজেলার হাজারীবাগ ও সিরাজউদ্দৌলার ক্লাব মাঠের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বন্দরে আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ডের দখল নেওয়াকে কেন্দ্র করে ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের অনুসারী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রাত 9টার দিকে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে সংঘর্ষে আব্দুল কুদ্দুস নামের একজন নিহত হয়। পরে রাত 11:30টার দিকে হান্নান সরকারের বাড়িসহ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও তার সমর্থক মেহেদিকে আটক করে পিটিয়ে আহত করে আশার সমর্থকেরা। এক পর্যায়ে স্থানীয়রা মেহেদিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আধিপত্য বিস্তার মনে হচ্ছে প্রাথমিক 2 জন মারা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য 2 জন আনা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে আবুধাবি থেকে আসা যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও সংশ্লিষ্ট অ্যাক্সেসরিজ উদ্ধার করেছে এনএসআই টিম। রোববার সকালে আবুধাবি থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ আয়ুবের ব্যাগেজ তল্লাশি করে এনএসআই টিম। এ সময় 20টি ইলেকট্রিক সিগারেট, 490টি সিগারেট রিফিল লিকুইড, 280টি সিগারেট কার্টিজ এবং 30টি সিগারেট কয়েল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 11 লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত মালামাল ডিএম করে যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। আগামীর জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর কলঙ্ক মোছা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। রোববার সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে 55তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। 5 আগস্টের পর কয়েকদিন পুলিশ কর্মবিরতি নিলেও দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, পুলিশ নিয়ে সাধারণত মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে তা ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট, টাঙ্গাইলের পুলিশ সুপার সহ অন্যান্যরা। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সাইবার সিকিউরিটি সেন্টার এর যৌথ আয়োজনে শনিবার এই কর্মশালায় সাভার ও আশুলিয়া থানার প্রায় 50 জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। তারা ডিজিটাল অপরাধ তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণে হাতে কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। কর্মশালায় ব্যবহারিক সেশন, রিয়েল টাইম ডেমো এবং আন্তর্জাতিক মানের ফরেনসিক টুলসের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। নিরাপত্তা জোরদার হওয়ায় আবারও পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
থানচি ও রুমার উন্মুক্ত স্পট ছাড়াও পাহাড়ে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বিজিবির পাশাপাশি টুরিস্ট পুলিশ চেকপোস্ট বসিয়ে ও টহলের মাধ্যমে পর্যটকদের ভ্রমণকে সুরক্ষিত করছে। নিরাপত্তা ব্যবস্থায় খুশি ভ্রমণ পিপাসুরা। আবুল বাশার নয়নের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। রেজা থেকে শুরু করে মিলনছড়ি, ওয়াই জংশন, চিম্বুক, নীলগিরি, বলিপাড়া, ১ নম্বর ঘাট, কচ্ছপতলি সহ ২০টির অধিক চেকপোস্ট রয়েছে বান্দরবানের পর্যটন স্পটের প্রবেশ মুখে, যেখানে পর্যটকদের এনআইডি যাচাই সহ নির্দিষ্ট ফরমে তথ্য দিয়ে গন্তব্যে যেতে হয়। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর এরূপ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে পর্যটকরা। এখানে যারা পর্যটকরা বেড়াতে আসে, বিশেষ করে বিভিন্ন চেকপোস্টে তাদের পরিচয় শনাক্ত করা হয়, এনআইডিগুলো দেখা হয়। আমার মতে যে পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের নিরাপত্তার জন্য এবং যেখানে যাবেন ওই এলাকার নিরাপত্তার জন্য তারা কি দেশের নাগরিক নাকি কোনো সন্ত্রাসী, মূলত তা যাচাই করার জন্য এই চেক পয়েন্টগুলোকে চেক করা হয় বলে আমি মনে করি। ইনফরমেশন যে আর্মি যারা চায় আর কি, আইন শৃঙ্খলা যারা চায় তাদেরকে ইনফরমেশনগুলো দেওয়া উচিত, কারণ আমাদের নিরাপত্তার জন্যই কিন্তু এটা করা হয়। আসার পর যে সুন্দর ডিসিপ্লিন আমি দেখতে পেয়েছি, এটা জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। পাহাড়ের নিরাপত্তা নিয়ে অতীতে সন্দেহ ও সংশয় থাকলেও তা এখন অনেকটাই দূর হয়েছে। পর্যটন শিল্প আবার যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে। তাদের দায়িত্বশীল উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকাগুলো আজ পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। দুর্গম এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবে টুরিস্ট পুলিশ। দুর্গম এলাকাগুলোতে আমাদের টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের জেলা পুলিশও সক্রিয় আছে, তারাও সচেতন আছে, সতর্ক আছে। তাদের সাথে সমন্বয় করে আমরা দুর্গম এলাকাগুলোতেও কাজ করে যাব। সাম্প্রতিককালে বান্দরবানে জেলা উপজেলা প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা বাহিনী বিজিবি পর্যটন স্পটের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। রোববার সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি চলে। এ সময় ক্ষোভ জানিয়ে ইউএনও কার্যালয়ের প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় তারা বলেন, রংপুর ইপিজেড শুধু গোবিন্দগঞ্জ নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি স্বপ্ন। এটি দ্রুত বাস্তবায়ন হলে কর্মসংস্থান সহ অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।